আজকে অর্থাৎ 7 ডিসেম্বর রবিবার কিছু আপডেটের জন্য এই ভিডিওটা টোটালি কনসেন্ট্রেশন অন কেইনস টেকনোলজিকে নিয়ে এত কনফিউশন শুরু হয়ে গেছে যে আলটিমেটলি কি হতে চলেছে কিছু বোঝা যাচ্ছে না। যে যা পাচ্ছে নিজের মতো বলে যাচ্ছে। কেউ কেউ বলছে টোটালটা একটা ফ্রডের ওপর কাজ চলছে, টোটালটা ফ্রড এবং বহুদিন ধরে চলছে ভিতরের কাজকর্ম এবং একটা সময় গিয়ে বাস্ট করে যাবে এবং এমন সিচুয়েশন আসবে যেখানে কিন্তু 2,500 চলে আসতে হবে, 50% বুক লস হয়ে যাবে। এমন এমন কথা অনেকে বলছে যে কেইনসের কোনো ব্যাপারই না, এটা টোটালি হচ্ছে এমন অবস্থা যেখানে কিনা অন্য অন্য কোম্পানিগুলো হিংসায় জ্বলে গিয়ে এই ধরনের সিচুয়েশন তৈরি করেছে। কোটাক নিজে একটা সময় ছিল কিন্তু এর স্টেক ছিল, শেয়ার হোল্ডার ছিল, একটা সময় কোটাক কিনেছিল। কোটাক সেগুলো বিক্রি করার পর তারপরে খবরটা জানালো, এত বড় মারাত্মক একটা খবর যে খবরের জানাচ্ছে কেইনসের অবস্থা খুব খারাপ এবং প্রচুর ভিতরে দুর্নীতি করেছে। আবার একটা ঘটনা ঘটলো মতিলাল ওসওয়াল, আজকের নয় প্রায় মাস দেড়েক আগের কথা বলছি। মতিলাল ওসওয়াল একটা তাদের মধ্যে একজন বলে দিল অসাধারণ কোম্পানি, দারুণ উন্নতি, ভালো জায়গা, 40% আপগ্রেড হবে, সবাই লাফালাফি শুরু করলো, কেনা চললো, একদিন মাসের কথা। অথচ জানা গেল মতিলাল ওসওয়ালই তারপর দেখা গেল তাদের যত স্টেক ছিল সব বিক্রি করে দিয়েছে। তাদের যখন ধরা হলো কি মশাই আপনারা একদিকে বলছেন গুণগান গাইছেন কোম্পানির, ওদিক ভেতরে ভেতরে আপনারা সেল করছেন, তখন তারা একটা লজ্জাকর পরিস্থিতিতে পড়ে গিয়ে বলল দেখুন দুটো ডিভিশনের মধ্যে আমাদের লিঙ্ক নেই, ওরা যে কখন বিক্রি করেছে আমরা জানি না, কিন্তু স্টকটা ভালো স্টক। কিছুদিন আগে জেফারি বলে দিল যে 40% এটার মধ্যে স্টেক সুযোগ আছে, 7,200-তে পৌঁছতে চলেছে, 45% আপগ্রেড হবে কোম্পানিটা। ছিল তখন 6,000-এর কাছাকাছি, 7,700 না কত চলে যাবে বললো। অথচ সেই তারপরে দেখা গেল আমাদের প্রেজেন্ট যে সিচুয়েশন, একটা মারাত্মক ঘটনা ঘটলো। ঘটনাগুলো কি আমি হিন্দি চ্যানেলে বলেছি, খুব সারসংক্ষেপে যদি বলি এখানে ছোট্ট করে, যে এটার মধ্যে ডাইরেক্টলি ফ্রড বলা যাচ্ছে না, এটা ঠিক, কিন্তু এমন কিছু ঘটনা ঘটেছে যেরকম আমরা যেটা জেনেছি থার্ড পার্টি যেরকম ট্রানজাকশনগুলো হয়েছে। থার্ড পার্টি ট্রানজাকশন বলতে মনে করে নাও তোমার কাছে কিছু রয়ে গেছে, আমার কাছে কিছু স্টক রয়ে গেছে, আমার দুজনের কাছে কিন্তু কেনা বেচা করেছি। আমরা কেনা বেচা আমরা টাকা দিয়ে করিনি, আমরা নিজেদের চিরকুট নিয়ে আদান প্রদান করেছি। মাল কেনা হয়েছে, কি কেনা হয়েছে জানি না, ব্যালেন্স শিটে দেখাচ্ছে অ্যাসেট সাইডে গিয়ে রিসিভেবল বলে প্রচুর টাকা দেখা যায়, 180 কোটি টাকা পড়ে রয়েছে। স্ক্রিম্যাকো বলে একটা কোম্পানিকে কিনেছে, স্ক্রিম্যাকো দেখাচ্ছে যেখানে 46,000 কোটি টাকা দিয়ে একটা কোম্পানিকে কিনেছে, সেই কোম্পানি দেখাচ্ছে প্রফিট করে 45 কোটি টাকা কিনেছে, 46 কোটি টাকা প্রফিট দেখাচ্ছে। এটা অ্যাবসার্ড ব্যাপার, অসম্ভব ব্যাপার। তার মানে ভিতরে একটা গল্প রয়েছে। আবার স্ক্রিম্যাকোর যদি অ্যাকাউন্টসে তুমি ঢোকো গিয়ে দেখবে সেখানে ওরা কিন্তু রিসিভেবল করে রেখে দিয়েছে। মানে একটা খিচুড়ি তৈরি হয়ে গেছে, মারাত্মক খিচুড়ি। অনেকে এবার এটা নিয়ে অনেক গল্পও দিচ্ছে, বলছে যে কেইনসের এগুলো সব বাজে কথা, কেইনসের ব্যাপারে বদনাম করার জন্য যখন মার্কেটটা পড়ে যাবে তখন সবাই কিনবে, যাতে কিনা মার্কেট পড়ে নেয়, তখন স্টকটা যখন পড়ে যাবে তখন তারা সবাই মিলে কিনবে যাতে কিনা লাভবান করার জন্য স্টকটাকে ফেলছে। কিন্তু ব্যাপারটা তো সোজা না। যারা কেইনসকে পছন্দ করে, কেইনসকে ভালোবাসে, তারা তাদের মতো করে বলছে এবং সেগুলো যখন তুলছে মার্কেটে তাদের মতো করে বাকিরা বিশ্বাস করছে। ব্যাপারটা কিন্তু অত ইজি না, একটু ভাবতে হবে, বিশাল গভীর ভাবার দরকার নেই, একটু ছোট করে ভাবার চেষ্টা করো। দেখো যে ব্যাপারটা কিন্তু সেটা নয় যেটা কিন্তু ভাবা হচ্ছে। কেইনসকে নিয়ে ভাবা হয়েছিল কি, কেইনসে একটা গুজব ছড়িয়ে দামটা ফেলে তারপরে কেনা হবে, কিন্তু সেটা কিন্তু নয়। ইন্টেনশনালি এমন কিছু ডিসক্লোজার অ্যানুয়াল রিপোর্টে দেখানো দরকার ছিল যেটা ওরা দেখায়নি। ইন্টেনশনালি, আমি জোর দিয়ে কথাটা বলছি, ইন্টেনশনালি, ইচ্ছা করে। কেন দেখায়নি? যাতে কিনা ওদের প্রফিটটা যাতে বেশি দেখাতে পারে। আমার একটা টাকা পড়ে রয়েছে প্রায় 1-1.5 বছর ধরে, আমি সেই টাকাটা তুলিনি, অথচ আমার ব্যালেন্স শিটে দেখাচ্ছে অ্যাসেটের ঘরে টাকাটা পড়ে রয়েছে। এটা কি একটা কনফিউশন নয়? যে টাকাটা আমার চোট গেছে প্রায় 50 কোটি টাকা মতো, সেই কোটি টাকার আমার তো একটা প্রভিশন করতে হবে। 320 কোটি টাকা আমি কি করেছি, থার্ড পার্টি ট্রানজাকশন করিয়েছি, অথচ তার কোনো আমার রিপোর্ট নেই। সেই রিপোর্টের অনুযায়ী আমি প্রভিশন রাখিনি, অর্থাৎ প্রভিশনটা তৈরি হয় নেট প্রফিট থেকে, সেই জায়গাটা জিরো দেখিয়েছি। আলটিমেটলি এইগুলো তো সত্যি একটা ইন্টেনশনাল ঘটনা। ম্যানেজমেন্টকে যখন বলা হলো, রমেশজিকে বলা হলো, উনি যিনি ছিলেন চেয়ারম্যান সাহেব, তাকে যখন ধরা হলো উনি বলছেন সব ঠিক আছে, এইগুলো হচ্ছে টেম্পোরারি ব্যাপার, এক জায়গা থেকে আরেক ট্রানজাকশন হয়েছে, যখন আমরা ট্রানজাকশন করেছি সেখানে টেম্পোরারি ভুল মানতে হচ্ছে। মেনে নিচ্ছি আপনার কথার প্রসঙ্গে যে এটা টেম্পোরারি ভুল, অ্যাকাউন্টিং ভুল, কিন্তু অ্যাকাউন্টিং ভুল জিনিসটা আলাদা আর কোনো জিনিসকে চাপা দেওয়াটা আলাদা, দুটো কিন্তু এক নয় স্যার। দুটো জিনিসের পার্থক্যটা কিন্তু খুব সিরিয়াসলি সিনসিয়ারলি বুঝতে হবে, যে কারণের জন্য এই কথাটা বলা। এনারা আজ বলে নয়, প্রায় 1.5 বছরের উপর ধরে কিন্তু ভ্যালুয়েশন হাই দেখিয়ে আসছে। 1.5 বছর ধরে সিসিসিকে বাড়াচ্ছে কনস্ট্যান্টলি, আস্তে আস্তে। সিসিসি কি জিনিস? সিসিসি হচ্ছে যেটা আমাদের ক্যাশ কনভার্সন সাইকেল, সেটা রিসেন্টলি 22 দিন, তার আগেও বাড়িয়েছে। এগুলো বাড়াবে কেন? কি মানে একটা কারণ থাকে তো, কেন?
এটাকে দেখানো হয় ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর জন্য। ক্যাশ ফ্লোতে আমরা যারা কাজ করবো জানি ক্যাশ ফ্লো স্টেটমেন্টটাকে ফোলানোর জন্য কাজগুলো করা। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফোলালে কি সুবিধা হবে, ইনভেস্টাররা আরও বেশি পরিমাণে ঝাঁপাবে। ইনভেস্টার ঝাঁপালে কি হবে, আলটিমেটলি ইনভেস্টমেন্ট বাড়বে। ওদিক থেকে দেখা যাচ্ছে প্রমোটার নিজেরা অল্প অল্প করে বিক্রি করে যাচ্ছে, ওদিক থেকে যারা বড় বড় ইনভেস্টর ছিল তারা বিক্রি করছে নিজেরা, বাইরে থেকে বলছে এরকম কথা। যে ফারিকে দিয়ে এক ধরনের কথা বলা হচ্ছে। এছাড়াও আরও অনেকগুলো জিনিস দেখা গেলো ডিভিশনের মাধ্যমে, যেরকম মানে কেইন্স ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারের সঙ্গে যখন কাজকর্ম করা হয়েছে ইলেকট্রনিক টেকনোলজি, তাদের মধ্যে 320 কোটি টাকা ট্রান্সফার করালো, সেগুলোর কোনো হিসেব রইল না, হিসেবে রইল গিয়ে পেয়েবল গিয়ে, সেখানে একটা প্রবলেম দেখা গেল। মানে এইগুলো সবই মানে এই সব ব্যাপারটাই কিন্তু একটা খিচুড়ি হয়ে যাচ্ছে। মানে এই ব্যাপারগুলো সন্দেহ তৈরি করছে, যেটা নয় সেটাকে দেখানোর চেষ্টা হচ্ছে, কিংবা এমন কিছু চাপানোর চেষ্টা হচ্ছে যেটা কিন্তু কনফিউশন তৈরি করে। তাহলে এবারে আসছি প্রশ্নগুলোর উত্তর, যে জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাঁড়িয়ে আছে এখানে। প্রথম হচ্ছে এটা ফ্রড কি, তার উত্তরে আমি বলে দিই সকলের কাছে, এটা ফ্রড নয়। ফ্রড ব্যাপারটা আলাদা, এটা ফ্রড নয়। বড়জোর কিছু বলা যায় যেগুলো ডিসক্লোজার, যেগুলো জানানো দরকার ছিল সেগুলো জানানো হয়নি, সেটা চাপা যেতে পারে। অ্যাকাউন্টিং প্রবলেম যদি বলিনি সেটাও ঠিক নয়। রমেশ যখন অ্যাকাউন্টিং প্রবলেমের কথা বলেছে, অ্যাকাউন্টিং প্রবলেম নয় ব্যাপারটা, সেটা হচ্ছে চাপা দেওয়ার জন্য বলা হয়েছে, অ্যাকাউন্টিং প্রবলেম নয়। সেকেন্ড ওয়ান, অ্যালিগেশন। অ্যালিগেশন ব্যাপারটা সত্যি ঘটনা। অ্যালিগেশন কেন, কোটাক সিকিউরিটি থেকে যে ঘটনা বলেছে, কোটাক মানে ইনস্টিটিউশনাল যে ইকুইটি ফান্ড, তারা বলেছে যে আমাদের এখানে কিছু ইনকনসিস্টেন্সি ঘটেছে কেইন্স টেকনোলজি ক্ষেত্রে, সেখানে যে ডিসক্লোজারগুলো থাকে সেগুলোর মধ্যে পরিষ্কার করে বলেনি, একটা ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে। এবং তাদের নিজেদের সাবসিডিয়ারি কোম্পানিগুলোর মধ্যে যে লেনদেন হয়েছে সেগুলো কিন্তু তাদের অ্যানুয়াল রিপোর্টে শো করেনি। এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা কিন্তু হালকাভাবে নেওয়ার ব্যাপার নয়। দ্বিতীয়ত ব্যাপার যেটা, সেটা হচ্ছে ইস্ক্রিমেকো কোম্পানিটা স্মার্ট মিটারের কাজ। আমার যদি প্রথম ভিডিওগুলো দেখেন দেখবেন যে সেখানে কিন্তু বলেছি এদের যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা বড় বেড়েছে, এবং যেটাকে বলবো অর্ডারের কিন্তু 3000 কোটি টাকা অর্ডার ছিল, সেটা 8000 কোটি, 5000 কোটি কিন্তু স্মার্ট মিটার, 5000 কোটি স্মার্ট মিটার। এই যে স্মার্ট মিটারের কাজ করেছে ইস্ক্রিমেকো, তার সঙ্গে যুক্ত রয়েছে আরেকটা কোম্পানিও রয়েছে, সে কোম্পানির নাম মনে পড়ছে না। দুটো কোম্পানি কিন্তু অ্যাকোয়ার করেছিল। ইস্ক্রিমেকোর মধ্যে যে রিসিভেবল, সেখানে একটা ঘাটতি দেখা গেছে, প্রায় পরিমাণটা 45.8 কোটি, এটা একটা ব্যাপার রয়েছে। সুতরাং একদম ধোয়া তুলসী পাতা এ কথা কিন্তু বলতে পারবে না। এবার আসবো কি 50% ক্র্যাশ। 50% ক্র্যাশ নিয়ে কিছু লোক বলছে, ব্যাপারটা একটা হাইলি একটা সিরিয়াস কন্ডিশন। সেমিকন্ডাক্টরে কাজ করা কোম্পানি, ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশন, প্রিন্টেড সার্কিট বোর্ড, ট্রানজিস্টর, এগুলোর উপর কাজ করা কোম্পানি। ইএমএস সেক্টর, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস, সেখানে কাজ করছে। সেমিকন্ডাক্টরের মধ্যে যে কাজগুলো, ওস্যাটের ওপরে কিন্তু স্পেশালাইজড কোম্পানিটা প্রচুর পরিমাণে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছে। এখানেও একটা প্রশ্ন আসছে, 1000 কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার দেখা যাচ্ছে, সেটা কিসের জন্য? টোটাল ব্যাপারটা প্রায় 1-1.5 বছর ধরে খুব প্রবলেম। দ্বিতীয়ত আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে ভ্যালুয়েশন। ভ্যালুয়েশনটাও খুব কমপ্লিকেটেড, ভ্যালুয়েশনের মধ্যে স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না। ভ্যালুয়েশন অনেক গুণ বেড়েছিল, সেই ভ্যালুয়েশনটা আস্তে আস্তে কারেক্টেড মোডে হয়ে আসছে। এই যে এতটা ভ্যালুয়েশন হাই হচ্ছে, এর পিছনে ইনভেস্টারদের রীতিমতো কোনো একটা স্টক, মানে আমাদের সবচেয়ে বড় নেগেটিভিটি একটাই হচ্ছে, সেটা হচ্ছে আমরা সবসময় কি মনে করি যে আমরা যেটা পাই সেটাকে মনে করি এর থেকে ভালো কিছু হতে পারে না, সবই মিলে ঝাপাও। 2-4টে কেউ কেনে না, যার আর্থিক অবস্থা খারাপ তাকেও দেখছি 10টা 20টা করে কিনে চলেছে। তো আলটিমেট ব্যাপারটা তো ভাবতে হবে যে জিনিসটা কোথায় যাচ্ছে, ভ্যালুয়েশন তো হাই, যদি নেই অল্প করে নেই, এইসব চিন্তাভাবনা কারোর মধ্যে নেই। একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ইনট্যাঞ্জেবল অ্যাসেটস। ইনট্যাঞ্জেবল অ্যাসেটের মধ্যে চেঞ্জেস হয়েছে। ইনট্যাঞ্জেবল অ্যাসেটস বলতে কী বোঝায়? ইনট্যাঞ্জেবল অ্যাসেট যেগুলো কিনা এখনই ধরা যাচ্ছে না, আমি একটু খোলসা করে বলি, বোঝা যায় ব্যাপারটা। মানে এরকম ঘটনা ঘটেছে অনেকগুলো জায়গা থেকে ক্রেডিট নেওয়া, এটাকে আমি বলবো ক্রেডিট লায়াবিলিটি বা এই ধরনের বক্তব্য। মানে আমি বাংলা কথা যদি বলি, আমি বন্ধক রেখেছি কিছু জিনিসপত্র, বিভিন্ন ব্যাংকে গিয়ে আমি কিছু বন্ধক রেখেছি। এই যে বন্ধকগুলো রাখার ফলে আমার ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে। মানে যদি এখন চলে গেল ভালো, যদি না চলে কোনো কারণে তারা ফেল করে, মানে মনে করো তুমি ধার করেছো এবং আমি তোমার হয়ে গ্যারান্টার, তুমি যদি টাকাটা শোধ না করো পুরো টাকাটা কিন্তু আমাকে দিতে হবে। তাহলে এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটছে, এইটাও কিন্তু যুক্ত রয়েছে এর সঙ্গে। মানে এইগুলো সব মিলিয়ে মিশিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে। এবার ফাইনাল জায়গায় বুক লস করবো কিনা, আমি বলি আগামী সোমবার 8:30টার মধ্যে এরা গুছিয়ে গাছিয়ে সব রেডি করছে। আজকে সারা রাত কাজ করবে এনারা, করে কালকে সকালের মধ্যে এনারা একটা রিপোর্ট দিচ্ছে। 8:30 9টার মধ্যে রিপোর্টটা পাওয়া মানে কালকে সকালে আমাদের কিন্তু মার্কেট কিন্তু সেই মতো ট্রিট করবে। যদি মার্কেটে পরিষ্কার করে দেখাতে না পারে,
আমি একদম বাংলা কথা বলছি, তাহলে পর কিন্তু কপালে দুঃখ আছে কেইন্স টেকনোলজি এবং সঙ্গে সঙ্গে যারা ইনভেস্টার। আর যদি এরা ক্লারিফাই করতে পারে তাহলে স্টকটাকে আর এন্ট্রি করার জায়গা পাবে না। তো এইরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে। তবে আমি আমার কমন নলেজ থেকে যেটা বুঝতে পারছি, যেটুকু আমি পড়াশুনো করে এতক্ষণ পর্যন্ত বুঝলাম, তবে একটা নির্দিষ্টভাবে বুঝছি, একেবারে না জেনে শুনে এই কাজ ওনারা করেননি। বহুদিন ধরে কিছুভাবে এনারা রংচং করে জিনিসগুলোকে চালাচ্ছিলেন। যদি এটা না হতো তাহলে আগে এতদিন ধরে এরা কী করে আসছিল? আজকে অ্যাকাউন্টেন্টের উপর সব দোষ চাপিয়ে দিয়ে তো খালাস হলে চলবে না। এতদিন ধরে আপনারা কি করছিলেন সেটাকে কখনো ভেবে দেখেছেন? আপনারা রীতিমতোভাবে ইন্টারনালি এমন সব কারুকার্য করছিলেন যেগুলো ডেঞ্জারাস। আমি যেরকম বলবো রিসিভেবলস, একটা টাকা তোমার কাছ থেকে আমি পাইনি, কিন্তু আমি দেখিয়ে দিয়েছি পেয়েছি, আমার অ্যাসেটে দেখিয়েছি, কিন্তু অরিজিনালি পাইনি, বিল পড়ে রয়েছে। উল্টো ঘটনা, তুমি আমার কাছ থেকে 180 কোটি টাকা ধার করেছো, ধার করার পরে আমি টাকা দিয়েছি, কিন্তু তোমার অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টিংয়ে মিল হচ্ছে না, গড়মিল দেখা যাচ্ছে। আমি তোমাকে টাকা দিয়েছি, আমি অ্যানুয়াল রিপোর্টে দেখাইনি যে তোমাকে টাকাটা দিয়ে রেখেছি। এইগুলোকে কি বলবে? এগুলো ইচ্ছা করে নয়, এগুলো কি মানে এমনি এমনি হয়ে গেছে, আমি জানি না কিছু কি করে হলো, না। একেবারে বায়াস নয়, একেবারে এই জগতে মার্কেটে একেবারে ইকুইলিব্রিয়াম ওয়েতে চলতে হবে, কোনো রকমভাবে বায়াস নয়। এবং যদি ইনস্ট্যান্ট ধরা পড়ে, আমার মতে এই মুহূর্তে নো বাই অর সেল রেকমেন্ডেশন, কিন্তু আমি মনে করি এই স্টক কিন্তু বহুদিন ভোগাবে, এটা আমি মনে করি। নো বাই সেল রেকমেন্ডেশন, বারবারই বলছি। কালকের দিনটা আমাদের সকলের কাছে কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আজকের মতো শেষ করলাম ইমার্জেন্সি ভিডিওটা।